হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একদিন পর আমি আবার ভিডিও আপলোড করলাম। তার কারণ হচ্ছে আগের দিনে শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য কাজে ঠিক মনও বসেনি আর সেরকম কিছু করিও নি। তাই কী দেখাবো তোমাদের সাথে বা কী শেয়ার করবো, তার জন্য আর ব্লগ করিনি আর তোমাদের সামনেও আসতে পারিনি। আজকে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। কিন্তু আজকে একটা সকালবেলা থেকে একদম ডেলি লাইফস্টাইল শেয়ার করব প্রতিদিনের মতো। সো বন্ধুরা, যারা যারা নতুন আসছো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পুরনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা, পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করে দিয়েছি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করা আর নিজের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করা। আজ থেকে মেয়ে স্কুল চালু হলো, স্কুল চালু সোমবার থেকে হয়ে গেছে। আজকে থেকে পাঠাচ্ছি, মানে আজ হচ্ছে বুধবার, আর আজ থেকে মেয়ের এক্সামও স্টার্ট। আজকে থেকে ঠিক করলাম শীতকালের সকালটা মেয়েকে একটু গোবিন্দভোগ চালের ভাতে ভাত করে খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। কারণ গরমকালে খেতে চায় না, গরমকালে দুধ হরলিক্স খাইয়েই পাঠাই। কিন্তু শীতকালে একটু গরম গরম গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে ঘি, কোনো দিন আলু ভাজা, কোনো দিন আলু সিদ্ধ আর কোনো দিন ডাল সিদ্ধ দিয়ে মেখে ভালো করে খাইয়ে দিয়ে যাই। আর কোনো দিন সকালবেলা ডিম সিদ্ধ দেবো, আর কোনো দিন সকালবেলা ডিম সিদ্ধ দেবো না। কারণ বেলার দিকে কোনো মাছ হলে তখনও আবার ডিম সিদ্ধ খায়। তো ওদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে আলু কেটে দিয়ে দিলাম, মানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর চালটা ধুয়ে রেখে দিলাম রেডি করে, যে ওকে স্কুল দিয়ে আসবে তারপরেই আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো মা আনাজ কেটে গেছিলো, আনাজগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে এবার মেয়েকে রেডি করতে যাব। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, তাই মেয়ে জামা কাপড় যতক্ষণে পরলো আমি ততক্ষণে ময়লার দাদা এসেছিলো, বালতিগুলো ফেলে নোংরা ফেলে চলে এলাম। ময়লার বালতি ধুয়ে টুয়ে একবারে ওপরে এলাম মেয়ের চুলটা বাঁধতে। মেয়ে কিন্তু দেখো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। কিছু কিছু কাজ আমি ওকে নিজেই করতে দিই, নিজের কাজটুকু নিজে করে নিলে কিন্তু কষ্ট হয় না। আর একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে কাজ করতে গেলে ওরও শেখা হবে। যেমন ঘুম থেকে উঠে বাসি বিছানাটা নিজেই তোলে, মশারি তোলে, আবার গোপালের যে খাট আছে সেই খাটটাকে এনে জানলার কাছে রোদে দেয়। এটা হচ্ছে ওর সকালের ডিউটি। তারপর জামা কাপড় রাত্রেবেলা এক জায়গায় রাখা থাকে, ও ঠিক নিজের মতন করে পরে নেয়। টাইটা আমাকে পরিয়ে দিতে হয়, আর বাদবাকি ছোটো ছোটো কাজগুলো, যেগুলো ধরো সোয়েটার পরানো, এই যে আজকে যেমন চুল বেঁধে নিয়েছি তার জন্য আমাকে সোয়েটারটা পরিয়ে দিতে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু নিজেরটা নিজেই করে নেয়। একদিকে কিন্তু ভালো, যতটা নিজে নিজে করতে শিখবে নিজে নিজে স্বাবলম্বী হবে, পরনির্ভরশীল হবে না। তো এবার স্কুলে পাঠাবো, আর মুখে মুখে পড়া রিভাইজ চলছে। একটু টেনশান হচ্ছে, ইউনিট টেস্ট হোক আর যা হোক, পড়াটা তো পড়াই হয়, তাই না? মেয়েকে রেডি করে চলে এলাম আবার রান্নাঘরে। আর এদিকে ভাতটা গরম গরম বেড়ে নিচ্ছি, ওকে কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। কারণ আমি নিজেই কদিন ধরে ওকে খাইয়ে খাইয়ে অভ্যেস করিয়ে দিয়েছি। যাকগে, দুটো খাইয়ে দিলে একটু ভালো করে খাওয়া দাওয়া করে, সবজি শাক সবজি সমস্ত কিছু খায়। আর নিজের হাতে খেতে দিলে কোনো রকমের নিজেরটুকু খেয়ে উঠে যায়, না খায় সবজি না খায় মাছ। এই হচ্ছে আমার মেয়ের বড় প্রবলেম, ঠিক বাবারই মতন। আর ওদিকে বাবাইকে ডাকা চলছে, একবার মেয়ে গিয়ে ডাকছে, একবার আমি গিয়ে ডাকছি। আসলে অনেক দিন গ্যাপিংয়ে আবার তো স্কুলটা ওপেন হচ্ছে, একটু সকালবেলা উঠতে প্রবলেম হবে। যেদিন ওর অফিস থাকে সেদিন তাড়াতাড়ি ওঠে, আদারওয়াইজ কিন্তু 9টার আগে ঘুম থেকেই ওঠে না। আসলে শীতকাল তো কম্বল থেকে বেরোতে সবারই কষ্ট হয়। তো যাই হোক, ফাইনালি আমার কর্তামশাই ঘুম থেকে উঠে ব্রাশ করছে, আর কর্তামশাই ব্রাশ করার পরই আমাকে গরম গরম চা মুখের কাছে কিন্তু ধরে দিতে হয়। তো 2 কাপ চা নিয়ে চলে গেলাম, এবার মেয়েকে খাওয়াতে বসে গেলাম। আমার চা খাওয়া কমপ্লিট হয়নি কিন্তু এখনো অবধি। আমি একটু ঠান্ডা খেতেই ভালোবাসি, ডাইরেক্ট গরম চা খেতে পারি না। আর ওদিকে বরমশাই বসে রেডি হয়ে একেবারে চা খাচ্ছে চুপচাপ, চোখ থেকে এখনও ঘুম ছাড়েনি। আমাদের দুজনের কিন্তু বক বক ইয়ার্কি ঠাট্টা সমস্ত চলছে। তার মধ্যে এখন আমাদের আবার পাম্প চালাবার ডেট চলছে। তো মেয়েকে বললাম পাম্পটা চালিয়ে তো এসেছি, কিন্তু না নেমালে তো ওভারফ্লো হয়ে যাবে। আর ওভারফ্লো হলে পাশের বাড়ি থেকে একটু প্রবলেম হয়ে যায়, চারিদিকে রাস্তা ভিজে জল থই থই করে। তো দেখো আমাদের মা মেয়েকে কী জোশে আছি সকালবেলা। আসলে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি তো, তাই আমাদের ঘুমটা ছেড়ে গেছে। আর আমার বড়মশাইয়ের এখনও চোখ থেকে ঘুম ছাড়েনি। তো হলো মানে এক প্রস্তুত কাজ হলো বলতে গেলে। এবার মেয়ে স্কুল যাওয়ার পালা। তো জুতো টুতো পরে
ও চলে যাচ্ছে স্কুল, ওর পাপা নিচে নেমে বাইক বের করছে। তো মামামকে টাটা করে এবার কিন্তু আস্তে আস্তে সংসারের কাজে মন দেব। আজকে ঠিক করেছি একদম বসবো না, সোজা কাজে নামবো। বসলেই কুড়েমি ধরে যায় আর কাজে মন চায় না, কোনো রকমে ঠুকে ঠুকে তখন কাজ করতে হয়। তার জন্য ওরা বেরিয়ে যেতেই ঝটপট করে চলে এলাম বাসি বিছানা তুলতে। কত মাসে কিন্তু জামা প্যান্ট পরেই বাসি বিছানাটা খানিকটা তুলে দিয়ে গেছিলো, মানে কাজ এগিয়ে দিয়ে গেছিলো। যেমন ধরো কম্বল মানে গুছিয়ে রেখেছে, বালিশগুলো রেখেছে, আমার জানলা খুলে ঘরটা ঝাঁট দিয়ে দিতে হবে। জানলা যদি না খুলি তাহলে না জানলাটাকে এইভাবেই রেখে দেবে, বলে কি ঠান্ডা হাওয়া দেয় তো বসে থাকি। আর যদি কম্বলটা না গোছাতে বলি তাহলে কিন্তু ওই কম্বল নিয়ে আবার শুয়ে পড়বে। আর শুয়ে পড়লে ওই যে শীতকালের একটা ব্যাকগ্রাম। আর কালকে বড় ভুল হয়ে গেছে, জানলার বাইরে কিছু জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলো তুলতে সন্ধ্যেবেলা ভুলেই গেছিলাম। আসলে পর্দাগুলো দেওয়া থাকে আর সন্ধ্যের পর জানলা খুলি না, তার জন্য আর মনেই নেই যে জানলার বাইরে মানে জামা কাপড়গুলো ছিল। যাকে এগুলোকে সোজা নিয়ে মায়ের জানলাতে দিয়ে দেবো, রোদে একটু গরম হয়ে যাবে। তারপরই চলে গেলাম বাসি জামা কাপড়গুলো কাচতে। কাচা কমপ্লিট করে নিয়ে জামা কাপড় মিলতে চলে এলাম। আর মা যেগুলো সকালে কেচেছিল সেগুলো মায়ের জানলার দিকে দিয়ে দিয়েছি। ভালো তো সকাল থেকে প্রায় 2:30 অবধি রোদ থাকে মায়ের জানলার দিকে, পুরো খাট অবধি রোদ চলে আসে। ওখানে বসে বসেই হাফ রোদ পোয়ানো হয়ে যায়, ছাদে আর যেতে লাগে না। আর বারান্দায় রোদ আস্তে আস্তে প্রায় 1:30-2, তখন তো আমাদের খেয়ে দিয়ে ভাত ঘুম দেওয়ার সময়। তখন কি আর রোদে বসতে ইচ্ছা করে? তখন মনে হয় কতক্ষণে শোবো আর কম্বলের তলায় গিয়ে শুয়ে মানে ঢুকে যাবো আর কি। কালকে বাবার অফিসের জামা কাপড় সমস্ত কিছু পড়েছিল, সেগুলো বাইরে বের করেনি বলে মা সকালে কাচতে পারেনি। আটার মানে রুটির যে ন্যাকড়াটা থাকে সেটাও কেচে দিলাম, আর আমাদের বাসি জামা কাপড়গুলো কেচে মামামের জামা কাপড়গুলো ওই জানলাতেই মিলে দিয়েছি। কিন্তু অনেক রোদ আসে, বেশ শুকিয়ে যায়, আর উল্টে পাল্টে মিললে কিন্তু ভালো হয়। আর কাফতান নাইটি বুকের পেটের দিকটা দেখবে একটু গার্ডার থাকে, ওটাকে একটু টান টান করে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাস, বাসি কাজকর্ম আমার সব শেষ। মা তো সকালবেলা সেরেই যায়, আমার যে বাসি কাজকর্ম থাকে ঘর মোছা সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সব কি আর তোমাদের সাথে শেয়ার করা যায় বলো তো? এবার চলে এলাম মন দিয়ে রান্না করতে। আজকে রান্না করব অনেক দিন পর পুঁই শাক। সেই তোমাদের আগের ব্লগে দেখালাম না, পাশের বাড়ি থেকে পুঁই শাক দিয়েছিল, সেটাই কেটে ধুয়ে মা একদম রেখে দিয়ে গেছে। তো একটু পেঁয়াজ ভেজে দিলাম আর রসুন থেতো করে দিলাম, বেশ ভালো লাগবে। রসুন থেতো করে দেওয়ার কারণই হচ্ছে এটা নিরামিষ পুঁই শাক রান্না করব না। বেশ ফ্রিজে অনেকটা কাতলা মাছের তেল আছে, সেই তেলটাকে বের করে রেখেছি। আর তার সাথে একটা মাথাও রয়েছে, সেটাও দিয়ে দেবো, না হলে কি হয় পড়ে পড়ে না মাথাগুলো নষ্ট হয়ে যায়। তো দেখো বেশ অনেকটা তেল ছিল, আর এই তেলের মধ্যে কিছুটা ডিমও ছিল। সব কিছু মিলিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে ছোটো করে নিয়েছি, নাহলে পটকাগুলো ফেটে গা হাত পায়ে ফোসকা পড়ার চান্স থাকে। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে একটু সাইড করে দিলাম, আর মাছের তেলটাকে এবার ভালো করে আগে ওই তেলই ভেজে নেব। মাছের তেল ভাজার সময় বেশি তেল লাগে না, কারণ মাছের তেল থেকেই অনেকটা তেল বেরোয়। তো মোটামুটি পেঁয়াজ আর মাছের তেল একদম ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সবজিটা। আর এর মধ্যে কিন্তু থোড় আর আলুও রাখা আছে, যেটা নুন হলুদ দিয়ে মা ভিজিয়ে রেখেছিল। সব কিছু মিলিয়ে ভালো করে বেশ করে ভেজে নেব। আর একটু এর মধ্যে পেঁয়াজ বাটাও দেবো, পেঁয়াজ আর আদা বাটা দেওয়ার সাথে সাথেই গন্ধটা বেশ কাজবাড়ির মতন হয়ে যায়। আমি এটা ট্রাই করে দেখেছিলাম, তাই বললাম আর কি। আর আমি নিজেও ট্রাই করি এখন। হলুদ অল্প দিয়ে ভাজা ভাজা করে ঢাকা চাপা দিয়ে রান্না শুরু করে দিলাম। পাশে আর একটা কড়াইতে বসিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের একটু রসা করতে পারি, আবার একটু ঝোলঝোল করার ইচ্ছা আছে। আসলে আমার চিংড়ি মাছের একটু ঝোল হলে না খেতে খুব ভালো লাগে। আসলে দেখবে চিংড়িটা পোষায় না, যতই তুমি চিংড়ি অনেকটাই নাও, এখানে 100 চিংড়ি আছে যেহেতু একটু বড়, 100 চিংড়ি আছে, কিন্তু চিংড়িটা মানে যতই তুমি বেশি করো পাতে কিন্তু সেই কমই পড়ে, তাই একটু ঝোল করি। তাহলে আমি 2 পিস চিংড়ি নিলেও ওই ঝোল দিয়ে ভাতটা মেখে যাতে আমি খেয়ে নিতে পারি। তো এইদিকে দেখো মশলাপাতি দিয়ে দিয়েছি, বেশ করে কষিয়ে নিয়েছি। আর আমি একটু প্রেশার কুকারে পুঁই শাকটা ভাপিয়ে নিয়েছিলাম, গ্যাসটাও সেফ হলো, আর ওই ডাঁটাগুলো কচকচ না করে ডাঁটাগুলো একটু হাফ সিদ্ধ হয়ে গেল। সিটি মানে কি, ওই সিটি পড়ার আগে বন্ধ করে দিয়েছিলাম। তারপর যেই ভাপটা বেরিয়ে গেল দেখলাম যে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, তাই দেখো গলেও যায়নি, ডাঁটাগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে, মনে হচ্ছে যেন তাকিয়েই রয়েছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। পুঁই শাকের তরকারি আর কি দেখাবো, এই যে ফাইনাল লুকটা পুঁই শাকের তরকারি। বেশ ভালোই হয়েছে কিন্তু খেতে, আমার তো ভালোই লেগেছে।
আর এদিকে একটু ডাল ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটা গরম করে নেবো। আর এই হলো চিংড়ি মাছে, চিংড়িগুলো তলায়, ওপরে কিন্তু ঝোল ভাসছে, যেটা আমি খাবো। আর মামা মাছকে দেখেই অবাক হয়ে যাবে, চিংড়ি মাছ হয়েছে। আর এই দেখো কর্তা মশাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে, তার বাদেই একটু ভাত নিয়ে নিলাম আর ওই একটু পুঁই শাক দিয়ে খেয়ে নেবো, কারণ বড্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে এক নাগাড়ে কাজ চলছে যে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম গ্যাস মুছতে। তোমরা আজকে একটু অবাক হচ্ছ না যে আজকে আমি একদম তোমাদের সামনে এসে কথা বলিনি? আজকে আর তোমাদের সামনেই মনে হয় আসাই হবে না, কারণ আমি আজকে এত স্পিডে সকাল থেকে কাজ করেছি, শুধু ক্যামেরা অন করে কাজ করেই গেছি, তোমাদের সাথে কথাই আর বলা হয়নি। এক মনে কিন্তু কাজ করে গেছি। আজকে বেশি কর্তা মশাইয়ের সাথেও গল্প করিনি, আর বেশি ফোন চালিয়েও রান্না করিনি, ওই করলেই না দেরি হয়ে যায়, আমি দেখেছি। আর আজকে একটু কেন জানি না, মন মেজাজ ভালো থাকলে দেখবে সংসারে কাজগুলো করতেও বেশ ভালো লাগে। তখন কোথা দিয়ে যে অত এনার্জি এসে যায় তুমি বুঝতেই পারবে না, কিন্তু এই কাজই আমরা ডেলি করি, তখন কিন্তু একদম এনার্জি আসে না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কটার মধ্যে জানো? 11টার মধ্যে। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর যেদিনই আমার ভোর ভোর মানে সকাল সকাল রান্না হয়ে যায়, সেদিনই ভাবি পরের দিনও কিন্তু ঠিক এই প্রসেসেই রান্না করব। অমনি যেই পরের দিন আসে আবার শরীরে সেই গাফিলতি চলে আসে। আসলে মনটা তো আর আমরা মানাতে পারি না বা বশ করতে পারি না, না। মন যদি ভালো থাকে তুমি কাজ সব করে নিতে পারবে, আর মন যদি ভালো না থাকে তাহলে তুমি কোনো কাজই ভালো করে করতে পারবে না, এটা আমি কিন্তু বুঝি। আর আশা করছি আমার মতন যারা হাউস ওয়াইফ, যাদের এই বাড়ির চার কোণে চার দেয়ালেই কেটে যায় সারাটা জীবন, তারা বেশ ভালো বুঝবে, তাই না? কারণ এই যে একটা টাইম টেবিলের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, না পারি একটু বেরোতে, না পারি কিছু এক্সট্রা কাজ করতে। যাকে রান্নাঘরের বড় কাজ, সাবান টাবান দিয়ে গ্যাস ট্যাস মুছে নিলাম। এবার ভালো করে বেসিন টেসিনগুলো মুছে টুছে ভালো করে মেজে টেজে এবার চলে যাব পরবর্তী কাজে। ঘরদোর মোছা আজকে কোন সকালে হয়ে গেছে, কী যে আনন্দ হচ্ছে। আর বরমশাইও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর মায়ের কিন্তু আসার সময় এখনও হয়নি। তো ভাবলাম যে তাহলে কী করি, স্নানটা সেরেই নিই, কারণ আর দেরি করে লাভ নেই। খাওয়াও হয়ে গেছে, স্নান সেরে একটু রোদে বসা যাবে। অনেক দিন প্রায় মনে হয় একটু রোদে বসি স্নান করে, হয় না, তা কি করব বলো। তো চলো, তার আগে দেখো মায়ের ঘরে সকালবেলা যে জামা কাপড়গুলো আমি কেচে মিলেছিলাম, ঠিক এইভাবে মিলেছিলাম। দেখো যেগুলো শুকিয়েছে সেগুলোকে আমি ওই আশেপাশে রেখে দিচ্ছি, যেগুলো একটু গার্ডারগুলো শুকাতে বাকি আছে, প্যান্টের গার্ডারগুলো শুকাতে একটু টাইম লাগে, সেগুলোকে আবার রোদের দিকে পেতে দিচ্ছি। কতটা রোদ এসেছে দেখেছো? ঠাঁটা রোদ, সকাল 7:30 থেকে কিন্তু এইখানটা ভালো রোদ থাকে। গোপালের খাট প্রতিদিন গরম হয়, গোপালের কম্বলও গরম হয়, আমরা নিজেরা বালিশ কম্বল রোদে দিই। আর আমার গোপাল সোনারই বা কেন দেবো না, আমার মেয়ে কিন্তু এই ডিউটিটা প্রতিদিন পালন করে, কাউকে বলতে লাগে না। মাথার তেলটাও রোদে এসে দেবে, আর গোপালের খাটটাও। তো আবার কি, গুড আফটারনুন তোমাদের সকলকে। স্নান করে ফেললাম, ঝটপট করে স্নান করে কতক্ষণে মনে হচ্ছে গিয়ে একটু রোদে বসি বাবা, আর ভাল লাগছে না কাজ করতে, সেই সকাল থেকে চলছে। মাও এসে গেছে, মা এসে অবাক হয়ে গেছে যে আমার আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর কাঁচা তো ছিলই না, একটা নাইটি যেটা আমি পরেছিলাম সেইটাই ছিল, আর আমার বরমশাইয়ের যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটুকু। বাদবাকি সকালবেলা আমাদের নিজেদের সমস্ত বাসি জামা কাপড় কেচে নিয়েছিলাম। এবার একটু গায়ে বেশ করে ক্রিম লাগবো, তারপর গিয়ে রোদে বসবো। আর অলিভ অয়েলটা কালকেই শেষ হয়ে গেছে, প্রতিদিন ভাবছি যে আনতে দেবো, ভুলেই যাচ্ছি। আর স্নান করার সময় আমার মনে পড়ে যে এই বাবা আমার তো অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে। এই স্নান করার পর শীতকালে আমার একটু গায়ে অলিভ অয়েল লাগাতে ইচ্ছা করে, আর মা কিন্তু অলিভ অয়েল লাগায় না, মা গ্লিসারিন লাগায়। আমার গ্লিসারিনটা ঠিক ভালো লাগে না। যাক, সিঁদুর টিঁদুর পরে একটু সাজুগুজু করে একটু বসে যাই, আবার তো মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। তো সেই জামা কাপড়গুলো বের করে একবারে কাজে গিয়ে সোজা চলে যাব রোদে। আজকে যে কী তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তোমাদের বারবার বলছি, তোমরা হয়তো যারা আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা ভাববে যে এক কথা বারবার বলছে, আসলে নিজের আনন্দ হচ্ছে তো তাই। তো স্নান করার পর মুখটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে একটু মোটা করে সিঁদুর পরতে ইচ্ছা হলো। আজকে আমার প্ল্যান সাকসেসফুল, যেটা বলেছিলাম সেটাই হয়েছে। কি আনন্দ মনে মনে হচ্ছে, দেখো তো কতটা রোদ এসেছে। এর পরপর না আরও পুরো বিছানা ছেয়ে যায় রোদে, শুয়ে শুয়ে রোদে বসে থাকি, চুল শুকিয়ে যাবে, ওর জন্য চুলটা পেতে বেশ গায়ের মধ্যে রোদ পড়ছে। আর বসে ভাবলাম শুধু বসে কতক্ষণ আর ফোন দেখবো, তার জন্য ভাবলাম একটু নেল পলিশ পরি, তাই বসে বসে নেল পলিশ পরলাম। আজকে ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আমাকে জানিও,
লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে রেখো। টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।